হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো 17ই সেপ্টেম্বর শিফট 2 এর প্রশ্ন আমরা আলোচনা করছি। তো প্রিজমে কতবার প্রতিসরণ হয়? প্রশ্ন একটু মডারেট থেকে আমি বলবো একটু হাই টু মডারেট টু হাই এসছে প্রশ্ন এখানে, ঠিক আছে? প্রশ্নগুলো ভীষণই কনসেপচুয়াল প্রশ্ন এসছে এখানে। দেখো, এই হচ্ছে তোমাদের প্রিজম। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমাদের কতবার তোমাদের প্রতিসরণ হয়। দেখো, আমরা দেখব যে যখন আমাদের এক মিনিট, হ্যাঁ, তো যখন আমাদের কোনো আলোকরশ্মি এখানে এসে পড়ছে, ঠিক আছে, এই জায়গায় এসে ধরো একটা আলোকরশ্মি এসে পতিত হলো এই জায়গায়, এই পয়েন্টে, তার মানে এটা বায়ু থেকে প্রিজমে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি লঘু থেকে এটা ঘনতে যাচ্ছে। তার মানে এই জায়গায় একবার প্রতিসরণ হলো, অর্থাৎ যখনই মাধ্যম চেঞ্জ করবে তখনই প্রতিসরণ হবে। আর এই রশ্মিটা ধরে সামান্য বেঁকে এই প্রিজমে গেল। এবার দেখো, এইটুকু পোর্শনে ওটা কিন্তু প্রিজমের মধ্যেই আছে, মানে কোনো মাধ্যম চেঞ্জ করছে না। কিন্তু এখানে এলো কিন্তু আবার প্রিজম থেকে বেরিয়ে বায়ুতে যাচ্ছে, মানে আরেকবার মাধ্যম চেঞ্জ করছে। তো আমরা দেখতে পাচ্ছি দু জায়গায়, একবার হচ্ছে এই জায়গায়, একবার হচ্ছে এই জায়গায়, আর একবার তোমাদের হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এই দু জায়গায় কি হচ্ছে? রিফ্র্যাকশন হচ্ছে। তো মনে রাখবে, প্রিজমে নর্মালি রিফ্র্যাকশন দুবার হয়, তবে এটা কিন্তু হার্ড অ্যান্ড কোর রুল নয় যে দুবারই হতে হবে, ঠিক আছে? কেন? কারণ যখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক আছে, যখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তখন কিন্তু দেখা যায় যে মানে আমি বলতে চাইছি যে প্রথমবার প্রতিসরণ হওয়ার পর দ্বিতীয়বার যে প্রতিসরণ হবে এমনটা নয়। প্রতিসরণ দুবারই হয়, কিন্তু প্রথমবার প্রতিসরণ হলো, ঠিক তার পরের বার যে আবার প্রতিসরণ হবে এমনটা নাও হতে পারে, মাঝখানে একটা প্রসেস চলতে পারে, এইটা আমি বলতে চাইছি, ঠিক আছে? আমি আরও ক্লিয়ারলি বললাম কারণ অনেকে আমার কথার মানে ভুল বুঝতে পারে, ঠিক আছে? প্রথমবার একবার প্রতিসরণ হওয়ার পরে যে দ্বিতীয়বারে আরেকবার প্রতিসরণই হবে এমনটা নাও হতে পারে। দেখা গেলো তার পরে কোথাও গিয়ে প্রতিসরণ হলো, প্রতিসরণ দুবারই হবে, কিন্তু মাঝখানে একটা প্রসেস চলতে পারে যেটাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? অনেক সময় মাঝখানে আরেকটা প্রসেস এক্সট্রা ইনভলভ হয় যেটাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু রামধনী বা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দায়ী থাকে, ঠিক আছে? তো প্রিজমে কতবার প্রতিসরণ হয়? এটা তোমাদের দুবারই হবে। প্রথমবার প্রতিসরণ হওয়ার পরে ডাইরেক্ট দ্বিতীয়বার প্রতিসরণ হতে পারে, বা প্রথমবার প্রতিসরণ হলো তারপর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো তারপর আবার প্রতিসরণ হলো, এটাও হতে পারে। হয় তোমাদের দুবারই। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, গাছ নিচের কোনটি রেচন পদার্থ হিসেবে বার করে? এবার তোমরা যদি উচ্চতর বায়োলজিতে যাও, ঠিক আছে, এমএসসি বা ইত্যাদি বায়োলজিতে যাও, তোমরা দেখবে সেখানে নাইট্রোজেনাস প্রোডাক্টও গাছ কিন্তু রেচন পদার্থ হিসেবে কী করে? বাইরে বার করে। আমি তোমাদের উদ্ভিদের যে রেচন পড়েছিলাম তাতেও আমি বলেছিলাম যে গাছ কিন্তু নাইট্রোজেনাস যে প্রোডাক্ট সেটাকেও কিন্তু এক্সট্রা যদি নাইট্রোজেনাস প্রোডাক্ট তার শরীরে হয়ে যায়, গাছ কিন্তু সেটাকেও বার করে দেয়। কিন্তু এখানে অপশান অনুযায়ী এখানে ডাইরেক্ট নাইট্রোজেন বলেছে, নাইট্রোজেনাস প্রোডাক্ট বলেনি। গাছ ডাইরেক্ট নাইট্রোজেনকে কখনোই রেচন পদার্থ হিসেবে বার করে না, কিন্তু ডাইরেক্ট অক্সিজেনকে বার করে। আমরা জানি যখন ফটোসিনথেসিস হয় তখন গাছ কিন্তু অক্সিজেনকেই অ্যাকচুয়ালি কী করে? ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষ। গাছ কিন্তু অ্যাকচুয়ালি কী করে? অক্সিজেনকে কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে বাইরে বার করে, স্টোমাটা দিয়ে বের করে দেয়, ঠিক আছে? সুতরাং অক্সিজেন এখানে অ্যান্সার হবে। ওকে, এই অপশান অনুযায়ী অক্সিজেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তর্কের খাতিরে নাইট্রোজেনও হতে পারে, কারণ নাইট্রোজেনাস প্রোডাক্টের মধ্যে তো নাইট্রোজেন থাকবেই, ঠিক আছে? কিন্তু এই অপশান অনুযায়ী আমরা বলতে পারি অক্সিজেনই অ্যান্সার হবে। আরেকটি জিনিস মাথায় রাখবে, যদি এখানে CO2 থাকতো তাহলে কিন্তু বোথ অক্সিজেন অ্যান্ড CO2 হতো, কারণ গাছ ফটোসিনথেসিসের সময় অক্সিজেন বার করে, আর রেসপিরেশনের সময় মানে যখন শ্বসন চলছে সেই সময় কিন্তু CO2কে কিন্তু গাছ বার করে, নর্মাল আমাদের মতোই বিহেভ করে। আমরা যেমন শ্বাসকার্য চালানোর সময় CO2কে বার করি, O2কে নেই, ওরাও তেমন শ্বসনের সময় সেমটা করে। সেক্ষেত্রে কী হয়? O2 ভেতরে ঢোকে আর CO2 বাইরে আসে, আর এক্ষেত্রে কী হয়? অক্সিজেন বাইরে আসে আর CO2 ভেতরে ঢোকে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এখানে অ্যান্সার আমাদের অক্সিজেন হবে। চলো পরের প্রশ্ন। 3 দাগ বলছে এখানে তোমাদের রয়েছে Fe2O3 অর্থাৎ আয়রন 3 অক্সাইড, যাকে ফেরিক অক্সাইড বলা হয়। এটা বেসিক্যালি ফেরিক অক্সাইড, ঠিক আছে? একে আয়রন 3 অক্সাইডও বলা হয়, ফেরিক অক্সাইড। তো ফেরিক অক্সাইডের সঙ্গে যখন অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হচ্ছে তখন কী ঘটে? দেখো, ফেরিক অক্সাইডের সঙ্গে যখন অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হয় তখন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, এক তো Al2O3 বাইরে আসে, আর তার সঙ্গে তোমাদের বাইরে আসে তোমাদের লোহা, ঠিক আছে? এই তোমাদের হয়, এই রিয়াকশানের ফলে এই দুটো জিনিস তৈরি হয়, ঠিক আছে? এই রিয়াকশন হলো এই দুটো তৈরি। এবার তুমি দেখো, এটাকে কি ডবল ডিসপ্লেসমেন্ট বলবো না ডিসপ্লেসমেন্ট বলবো? প্রশ্নটা হয়তো এটাই পড়েছিল। এই বিক্রিয়াটাকে কি বলা? এটা হচ্ছে তোমাদের নর্মাল প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া নয়, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এটা কিন্তু কোনোভাবেই ডবল ডিসপ্লেসমেন্ট নয়। কেন? কারণ দেখো, O3 আছে এর সঙ্গে, জুড়ে যাচ্ছে এর সাথে, তো এখানে একবার প্রতিস্থাপন হচ্ছে, কিন্তু আরেকবার কি প্রতিস্থাপন হচ্ছে? না, হচ্ছে না। সোজাসুজি দেখতে পাচ্ছি Fe হচ্ছে বাইরে আছে, যেহেতু অ্যালুমিনিয়াম লোহার থেকে বেশি রিয়াক্টিভ,
ফলে অ্যালুমিনিয়াম কী করে, লোহাকে এখান থেকে বাইরে বের করে দেয়। আমরা জানি অ্যালুমিনিয়াম লোহার থেকে বেশি রিঅ্যাক্টিভ। যদি বেশি রিঅ্যাক্টিভ হয় সে কী করে, একে সোজা কথা বলতে কান ধরে বলে তুই বেরো, বলে একে বাইরে বার করে দেয়। আর এর যা সম্পত্তি সে ওকে দিয়ে দেয় বা ও নিয়ে নেয় কেড়ে। এই দেখো O3 হচ্ছে ওর সম্পত্তি ছিল, এখন এর কাছে চলে এসছে, আর এই বেচারা একা পথে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো একবারই প্রতিস্থাপন হচ্ছে, সম্পত্তির হস্তান্তর একবার হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো প্রতিস্থাপন, ডবল প্রতিস্থাপন নয়, দ্বি প্রতিস্থাপন নয়। নেক্সট হচ্ছে মহিলাদের প্রথম মাসিককে কি বলা হয়, বলা হয় মেনার্ক। এটা দিয়ে তোমাদের আমি মাসিক চক্রে প্রশ্ন করেছিলাম। ঠিক আছে, ইনফ্যাক্ট এই প্রশ্নটাও করানো, তোমরা আমার ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে আমি 5-6টা ভিডিও দিয়েছি, খুলে দেখো, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা এনসিইআরটিতে আছে ওই ভিডিওটা, মানে এই কোশ্চেন্সটা। ঠিক আছে, তো প্রথম যে মাসিক সেটাকে আমরা মেনার্ক বলি, এটাও আমি তোমাদের করেছিলাম, যে স্ত্রী জননচক্রের যে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম সেখানে করেছিলাম, এটাকে মেনার্ক বলা হয়। এবং মনে রাখবে এই মেনার্ক মোটামুটি 10 থেকে 16 বছরের মধ্যে ঘটে, অন অ্যান অ্যাভারেজ 12.4 ইয়ারে ঘটে। ঠিক আছে, অ্যাজ পার এটা হায়ার বুকসে তুমি পেয়ে যাবে, হায়ার বায়োলজিতে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হায়ার বায়োলজিতে পাবে, এটা তুমি এনসিইআরটিতে পাবে না। এনসিইআরটিতে 10 থেকে 16 লেখা আছে, 10 থেকে 16 বছরের মধ্যে হয় অন অ্যান অ্যাভারেজ। এটা অ্যাভারেজ, একদম এরকম নয় যে এইটাতেই হবে, অনেকের দেরি হয়, অনেকের তাড়াতাড়ি হয়, কিন্তু অন অ্যান অ্যাভারেজ এই সময় হয়। আর খুব স্পেসিফিক্যালি বলতে গেলে 12.4 ইয়ার্সে এটা অন অ্যান অ্যাভারেজ হয়। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাব। 5 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 আর 6 আমার খুব ফেভারিট প্রশ্ন। বলছে একটা অবতল দর্পণ আছে, লিনিয়ার ম্যাগনিফিকেশন বলছে -1। দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন -1 বলেছে, তার মানে যদি এই প্রশ্নটা দিয়ে তোমাদের বলতো লিনিয়ার ম্যাগনিফিকেশন -1, তাহলে বলো যে বস্তুটা তৈরি হচ্ছে, যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা কী টাইপের। দেখো এটা -1 আছে, তার মানে এটা সৎ, কারণ মাইনাস তখনই থাকবে যখন সৎ হয়। সৎ প্রতিবিম্ব হয় প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে, যেহেতু নিচে হয় এই জন্য আমরা এটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি। আর আমরা দেখতে পাচ্ছি এটা 1ই আছে, তার মানে এটা সমান আকারের হবে। এখন বলো অবতল দর্পণে লিনিয়ার ম্যাগনিফিকেশন যদি -1 হয় তাহলে বস্তুটা কোথায় উৎপন্ন হয়, তুমি বলো। অবতল দর্পণে কোথায় বস্তুকে রাখলে সৎ এবং সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, সিতে, অর্থাৎ বক্র কেন্দ্রে। তো পরবর্তীকালে এই প্রশ্নটা দিতে পারে, অবতল দর্পণে লিনিয়ার ম্যাগনিফিকেশন যদি -1 হয় তাহলে বস্তুকে কোথায় রাখা হয়েছে। বস্তুর দূরত্ব না, এখানে তো বস্তুর দূরত্ব জিজ্ঞেস করেছে। যদি বলতো বস্তুকে কোথায় রাখা হয়েছে, শুধু এইটুকুর ওপর বেস করেই বলা যেত, যেহেতু সৎ এবং সমান, ফলে বস্তু অবশ্যই তোমাদের বক্র কেন্দ্রে অবস্থান করছে, কারণ বক্র কেন্দ্রে অবস্থান করলে আমরা জানি যে প্রতিবিম্ব সেটা সৎ এবং সমান হয়। ঠিক আছে, তো এইটুকু দিয়ে এটাকে বার করা যেত। যাই হোক, এটা প্রশ্ন নয়, আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলে দিলাম। এখানে তোমাদের বলছে যে লিনিয়ার ম্যাগনিফিকেশন -1, তো বলছে অবজেক্ট হাইট যদি 2 সেমি হয় তাহলে বস্তু দূরত্ব কত। এখন দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশনের আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি লিনিয়ার ম্যাগনিফিকেশন যখন -1 আসছে তখন ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা হচ্ছে প্রতিবিম্ব প্রতিবিম্ব উচ্চতা, দূরত্ব তো আছেই, সেটা অন্য একটা, প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা, এই আমাদের হয়। ঠিক আছে, এখন দেখো প্রতিবিম্ব উচ্চতা আমরা জানি সেটা সৎ প্রতিবিম্ব মানে উল্টো হবে, কিন্তু আমরা যে আমি তোমাদের বারবার বলেছি যেটা বার করতে হবে সেটাকে কখনোই আগে থাকতে ধরে নেবে না সেটা প্লাস না মাইনাস। আমি অনেক অঙ্কে এরকম করেছি, আগে থাকতে ধরে নিয়েছি, কিন্তু সেটা আমি পরে বুঝতে পারবো বলে, মানে আমি আমার তরফ থেকে আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু অনেকে বুঝতে পারে না যে পরে ওটা কেন প্লাস হচ্ছে, সেই জন্য অনেকে কনফিউজড হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের বলছি যেটা বার করতে হবে, যেমন আমি এখানে প্রতিবিম্ব উচ্চতা বার করবো বেসিক্যালি। তো প্রতিবিম্ব উচ্চতা যখন আমি বার করবো, অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট হাইট দেওয়া আছে না, হ্যাঁ, তো প্রতিবিম্ব উচ্চতা যখন আমি বার করবো তখন আমি কোনোভাবেই কী করবো না, আমি এখানে অন্য কিছু করবো না, জাস্ট এটাকে এইভাবেই ধরে নেবো। তো বস্তু উচ্চতা আমাদের কত বলেছে, অবজেক্ট হাইট দেওয়া ছিল কি আমার হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স দেওয়া ছিল, আমার যেটা মনে হচ্ছে এখানে অবজেক্ট ডিস্টেন্স দেওয়া ছিল, কিন্তু বস্তু দূরত্ব কী করে বেরোবে। যাই হোক, চলো করে দেখি। তো বস্তু উচ্চতা আমাদের দেওয়া আছে, অবজেক্ট হাইট দেওয়া আছে 2 সেমি, আর বস্তু সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে বসে, সেই জন্য বস্তুকে আমরা উচ্চতাকে প্লাসই নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব যে উচ্চতা দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি 2 দাঁড়াচ্ছে। প্রতিবিম্ব উচ্চতা আমাদের কী দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে। ঠিক আছে, প্রতিবিম্ব উচ্চতা আমাদের কী দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব উচ্চতা দাঁড়িয়েছে। এবার দেখো এই যে প্রতিবিম্ব উচ্চতা 2 সেমি দাঁড়িয়েছে, আর তুমি অবজেক্ট হাইট দেখতে পাচ্ছ 2 সেমি, এটাও প্রমাণ করে যে বস্তুটা একই জায়গায়, যেখানে বস্তু ছিল সেই জায়গাতেই প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে। অর্থাৎ সি এর ওপরে বস্তু ছিল যেটা 2 সেমি হাইটের ছিল, আর সিতেই প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে যেটা সেম 2 সেমি হাইটে রয়েছে, কিন্তু নিচে উৎপন্ন হয়েছে বলে আমরা এটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন দেখো এখানে বস্তু দূরত্ব বার করা পসিবল নয়, কারণ ফোকাস লেন্স কিছু দেওয়া নেই, মানে বলতে চাইছি ফোকাল লেন্থ বা ইত্যাদি কিছু দেওয়া নেই। তো প্রশ্ন আমার মনে হয় এরকম ছিল, প্রশ্ন এরকম ছিল যে বস্তু দূরত্ব কী বলে নিচে অপশান ছিল, সেটা বক্রকেন্দ্রে রাখা হয়েছে, সেটা ফোকাসের উপর রাখা হয়েছে, এরকম অপশান ছিল। যদি এরকম অপশান থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট এত কিছু করতেও হবে না, শুধু ম্যাগনিফিকেশন -1 দেখেই বলা যায়। ঠিক আছে, এবার এই প্রশ্নটাকে আরেকভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারতো। কীভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারতো, ধরো এখানে যদি বলা হতো যে এই যে অবতল দর্পণ আছে তার ফোকাস হচ্ছে আমাদের 30 সেমি। ঠিক আছে,
এবার আমরা তখন ধরে নেবো কি -30 সেমি, ঠিক আছে, ফোকাস আমরা -30 সেমি ধরে নেবো, যেহেতু অবতল দর্পণ। তোমাদের যদি বলে তাহলে বলো, এবার যদি ফোকাস দেওয়া থাকতো তাহলে যদি জিজ্ঞেস করতো বস্তু দূরত্ব কি, আমরা বলতাম 60 সেমি, বস্তু দূরত্ব 60 সেমি, এবং ডেফিনেটলি এটা কী হবে, মাইনাসে র্যাঙ্ক করবে, ঠিক আছে। তখন কিন্তু অ্যান্সার আমাদের 60 সেমি হতো। কেন? কারণ আমরা এখান থেকেই বুঝতে পেরেছি, ম্যাগনিফিকেশন -1 থেকেই বুঝতে পেরেছি যে বস্তু সিতে অবস্থান করছে। তো বস্তু যখন সিতে অবস্থান করে আর সি এর যে ডিস্টেন্স সেটা ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, তো ফোকাস দূরত্ব যদি 30 সেমি হয় তাহলে সি এর ডিস্টেন্সের ভ্যালু কত হবে, 60 সেমি। যেহেতু বস্তু দূরত্ব বলেছে আমরা মাইনাসে নেব। এবার অপশানে অনেক সময় মাইনাস থাকে না, এর কারণ দূরত্ব বেসিক্যালি মাইনাসে হয় না, এখানে বাম দিক না ডান দিক সেইটাকে বোঝানোর জন্য আমরা মাইনাস ইউজ করছি। ক্লিয়ার হয়েছে আমার কথা? ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন 6 দাগে। এখানে যা যা কনসেপ্ট আছে সব বলে দিয়েছি। 6 দাগ তোমাদের বলছে দুটি আলাদা সিস্টেমে যদি ভোল্ট V1 হয়, দুটো আলাদা সিস্টেম আছে, এই একটা সিস্টেম সাপোজ ধরো এখানে একটা রোধ আছে, আর এই একটা সিস্টেম সাপোজ ধরো এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে আমাদের R1 যেটা দেওয়া রয়েছে এখানে, এখানে দেওয়া রয়েছে R2, এখানে ভোল্ট আছে আমাদের V1, এখানে ভোল্ট আছে আমাদের V2। তো তোমাদের জিজ্ঞেস করছে তাদের তড়িতের অনুপাত কত। দেখো আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি V1 = R1 × I1 এর জন্য, আর এর জন্য ফর্মুলা কী হবে, V2 এখানে, কারণ এটা 2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা আমাদের কী হবে R2 × I2, ঠিক আছে। তোমাদের বলেছে কারেন্টের অনুপাত কী হবে, তো I2 এর অনুপাত কী হচ্ছে, V1/R1, এই হচ্ছে তোমাদের I1, আর এখানে I2 এর রেশিও অনুপাত কী আসছে, মানে I2 এর ভ্যালু কী আসছে বেসিক্যালি V2/R2, ঠিক আছে। তো আমাদের যে রেশিও হবে সেটা কী হবে, V1/R1 = V2/R2, এই দুটোর যে রেশিও হবে সেটা এইটা এইটা হবে। তো কারেক্ট অ্যান্সার এখান থেকে বেরিয়ে যাবে। চলো নেক্সট পরের প্রশ্ন। 7 দাগ তোমাদের বলছে 5 ওহমের দুটো রোধ শ্রেণীতে লাগানো আছে। দেখো এই প্রশ্নটা এক্সাক্ট আমি পাইনি, কিন্তু যা ডাটা এসছে তার উপর বেস করে এরকম প্রশ্নই ছিল। সো আমি ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করেছি, কারণ আমার কাছে যেহেতু এক্সাক্ট ভ্যালু আসেনি। তো 5 ওহমের দুটি রোধ কী করা হয়েছে, শ্রেণীতে লাগানো আছে। তো দুটো রোধ, এই একটা রোধ আর এই একটা রোধ, আর আমরা জানি যখন শ্রেণীতে লাগানো হয় তখন কী হয়, যোগ হয়ে যায়, ঠিক আছে। তো দুটোকে যোগ করে দাও, টোটাল রোধ হচ্ছে আমাদের 10 ওহম। এবার কি বলছে, এবং ভোল্টের পরিমাণ দেওয়া আছে, ওকে, ভি এর পরিমাণ দেওয়া আছে কত, তোমাদের 10 ভোল্ট দেওয়া আছে। তাহলে ব্যাটারিতে পাওয়ার কত, তার মানে এখানে পাওয়ারের ফর্মুলায় যেখানে ভি আর আর ইউজ হয় সেইটা আমাদের ব্যবহার করতে বলেছে। তো আমরা কী জানি, V²/R হয় পাওয়ারের ফর্মুলা। তো V² মানে আমাদের কত হবে, 100, আর রোধ আমাদের কি বলেছে 10, তো অ্যান্সার হবে আমাদের 10। এখন 10 এটা কী হবে, পাওয়ার বলেছে না, তো 10 ওয়াট হবে এখানে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন আমাদের কী বলছে, 8 দাগ বলছে যে ভি আমাদের 20 ভোল্ট আছে, আই আমাদের 5 অ্যাম্পিয়ার আছে, যদি 2 ঘন্টা ধরে এটা চলে, এই সিস্টেমে যদি 2 ঘন্টা ধরে কোনো জিনিস চলে, ধরো একটা যন্ত্র আছে সেটা 2 ঘন্টা ধরে চলছে, তাহলে কত ইউনিট তড়িৎ শক্তি তোমাদের উৎপন্ন হবে। এখন তো কিন্তু তড়িৎ শক্তি চেয়েছে, প্রথমে আমাদের ওয়াট বার করো। ওয়াট ইকুয়াল টু আমরা কী জানি, V × I, আমরা জানি পাওয়ার ইকুয়াল টু, ওয়াট মানে পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু কী হয়, V × I, এটা W মানে ওয়াট, ঠিক আছে। আচ্ছা চলো পাওয়ার বলে দিচ্ছি, পাওয়ার ইকুয়াল টু আমাদের কী হয়, V × I, একটু সরিয়ে দিচ্ছি, V × I। তো V আমাদের কী আছে 20 ভোল্ট, আই আমাদের কী আছে 5 অ্যাম্পিয়ার। তো পাওয়ার এখান থেকে আমরা কী পাচ্ছি, 100 ওয়াট আমরা পাওয়ার পাচ্ছি। এখন দেখো আমরা যখন তড়িৎ শক্তি বার করি তখন আমরা কিলোওয়াট ইউজ করি, এটা তো ওয়াটে আছে, তো আমাদের কী করতে হবে, এটাকে আগে কিলোগ্রামে নিয়ে যেতে হবে, মানে কিলোওয়াটে নিয়ে যেতে হবে। এখানে কিলোওয়াটে নিয়ে যেতে গেলে আমরা কী পাবো, এখানে পাবো আমরা 0.1, এত কিলো, এত কিলো ওয়াট এসে গেছে, ঠিক আছে। 0.1 এত, হ্যাঁ 0.1 এত কিলোওয়াট। এবার দেখো 0.1 এটা কিলোওয়াটে এলো, আর এনার্জি, তড়িৎ এনার্জি আমাদের কিসে থাকে, কিলোওয়াট আওয়ারে থাকে। তার মানে এর সঙ্গে বেসিক্যালি কী করতে হবে, কিলোওয়াটের সঙ্গে 2 ঘন্টা তোমাদের অ্যাড করে দিতে হবে। দেখে নেবে এটা ঘন্টাতে আছে কিনা, মিনিট থাকলে কিন্তু আবার ঘন্টাতে কনভার্ট করে তখন গুণ করতে হবে। তো বেসিক্যালি অ্যান্সার আমাদের কী হবে, 0.2 কিলোওয়াট আওয়ার। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের উত্তর হবে। কত তো ইউনিট তড়িৎ শক্তি এখানে খরচ হবে, 2 ঘন্টায় 0.2 কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তি আমাদের এখানে খরচ হবে, ঠিক আছে। চলো নেক্সট 9 দাগে, নিচের কোনটির ফুটনাঙ্ক সব থেকে বেশি। এখন নিচেরগুলো তো আমি লিখিনি, লিখে দিচ্ছি তোমাদের। এক হচ্ছে তোমাদের মিথেন ছিল, দেখো যা বলা হয়েছে আমি তাই লিখছি, ঠিক আছে, যদি অন্য কিছু থাকে আমাকে বলো। মিথেন ছিল, নেক্সট হচ্ছে তোমাদের ছিল অ্যাসিটাইলিন, ঠিক আছে, অ্যাসিটাইলিন ছিল, ওকে। তারপর হচ্ছে তোমাদের ছিল ফর্মিক অ্যাসিড ছিল, আর একটা অপশান ছিল আমার সম্ভবত মনে হচ্ছে যেটা, সেটা ছিল তোমাদের অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। তো মনে রাখবে যে এই চারটের মধ্যে ফর্মিক অ্যাসিড মানে কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড হয় না, তো কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। ফর্মিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কী হয়, সব থেকে বেশি হয়, ওকে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। এখন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যার মধ্যে কার্বনের সংখ্যা বেশি তার আবার কী হবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে।
তো এটা তো হবে না, এটা তো হবে না, কারণ এরা কেউ কার্বক্সিলিক অ্যাসিড নয়। ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড ওটা কার্বক্সিলিক অ্যাসিড। এর মধ্যে আবার অ্যাসিটিক অ্যাসিডের কী হবে, কার্বনের সংখ্যা বেশি, মানে এর মাস হাই। যেহেতু এর মাস হাই, ফলে এরই এখানে কী হবে, সব থেকে বেশি স্ফুটনাঙ্ক হবে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু বেসিক্যালি আমাদের অ্যাসিটিক অ্যাসিড হবে, যদি অপশনে থাকে। আর যদি এই তিনটের মধ্যে বলে, যদি তিনটে হবে না, আরেকটা ছিল, তো ফর্মিক অ্যাসিড হবে, কারণ মিথেন আর অ্যাসিটাইলিন তো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, মনে রাখবে কার্বক্সিলিক অ্যাসিডের নর্মালি আমরা চারপাশে যা দেখি, যেমন অ্যালকোহল দেখি, অ্যালডিহাইড দেখি, এদের থেকে কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, কাঁচের এবং জলের প্রতিসরাঙ্ক যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়। বেসিক্যালি কাঁচেরটা দেওয়া ছিল তোমাদের এক্স সামথিং দেওয়া ছিল। একজন স্টুডেন্ট আমাকে বললো, স্যার নর্মালি আমরা কাঁচের যা জানি সেটা দেওয়া ছিল না, ওই জন্য আমি এক্স আর ওয়াই নিয়ে নিয়েছি। আর জলের প্রতিসরাঙ্ক হচ্ছে ওয়াই। তো এখানে বলছে এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক জলের থেকে বেশি বলছে। তাহলে কোথায় আলো সব থেকে বেশি ভাঙবে? ধরো কাঁচে আলো বাতাস থেকে এসে পড়ছে, আর ধরো জলেও আলো বাতাস থেকে এসে পড়ছে, জলেও আলো ধরো বাতাস থেকে এসে পড়ছে। ঠিক আছে, তো এর রেসপেক্টিভে আমরা যদি বিচার করি, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক যেহেতু বেশি, কাঁচে আলো বেশি ভাঙবে। ঠিক আছে, যার প্রতিসরাঙ্ক বেশি হয় তাতে আলো বেশি ভাঙে, তো কাঁচে আলো বেশি ভাঙবে, বেশি ভাঙবে। এটা এভাবে বুঝতে পারো, জলের থেকে কাঁচ বেশি ঘন, তো ঘন মাধ্যমে আমরা কি দেখি, তাই না? ঘন মাধ্যমে আমরা কি দেখি, যে প্রতিসরাঙ্ক বেশি হয়। তো যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি, তার মানে সেই মাধ্যম বেশি ঘন, আর ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হয়, সেই কারণে কি হয়, তাতে আলো বেশি বাঁকে। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, যদি বলা হয় অবিলম্বের থেকে কোনটা দূরে বাঁকবে কাছে বাঁকবে, তাহলে এটা মনে রাখবে, যদি এইটা অবিলম্ব ধরো, ঠিক আছে, আর এটা থেকে যদি তুমি কাঁচ ধরো, যদি কাঁচ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু যে রশ্মিটা আসবে সেটা, দেখো বলে দিই, ধরো এই রশ্মিটা এলো, এই রশ্মির অবিলম্ব বরাবর এলো, এবং এটা কিন্তু কাঁচের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, কেন কাঁচের দিকে বাঁকবে? কারণ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই যে বাতাস, বাতাস, ঠিক আছে, ভালো করে বুঝবে, এই যে বাতাস, এই বাতাস হচ্ছে ঘন নয় লঘু, আর কাঁচ হচ্ছে লঘু নয় ঘন। ঠিক আছে, অপরপক্ষে যদি এইটাই আমরা জলে নিয়ে যাই, অর্থাৎ বাতাস থেকে জলে আসছে, সাপোজ ধর বাতাস থেকে জলে আসছে, তখন কিন্তু এটা সোজা এরকম যাওয়া উচিত ছিল, এই রশ্মিটা এরকম যাওয়া উচিত ছিল, না গিয়ে এটা এরকম বাঁকবে। অর্থাৎ জলেরটা আমি কালো দিয়ে রিপ্রেজেন্ট করলাম, দেখো জলে কম বেঁকেছে আর কাঁচে বেশি বেঁকেছে। ঠিক আছে, দুটো রশ্মির কোথা দিয়ে যাওয়া উচিত ছিল সেটা আমি আরেকটা কালিতে দেখাচ্ছি। অ্যাকচুয়াল পথ হচ্ছে এই রশ্মিটার, জাস্ট মিনিট, অ্যাকচুয়াল পথ হচ্ছে এই রশ্মিটার এই। ঠিক আছে, এই রশ্মিটা অ্যাকচুয়াল পথ এই হওয়া উচিত ছিল। ঠিক আছে, এই হওয়া উচিত ছিল, সাপোজ ধরে এই হওয়া উচিত ছিল। এবার দেখো কাঁচে বেশি বেঁকে গেছে, এই হওয়া উচিত ছিল, কাঁচে বেশি বেঁকেছে, জলে আরেকটু বেঁকেছে কিন্তু কম বেঁকেছে কাঁচের থেকে, তো কাঁচে বেশি বাঁকবে, এটাই আমি বলতে চাইছি। ওকে, চলো 11 দাগে, উত্তল দর্পণে ফোকাস কোথায় অবস্থান করে? দেখো যদি উত্তল দর্পণ বলি, এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণে ফোকাস কিন্তু আমরা জানি, যদি এটাকে আমরা বৃত্তে পরিণত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোকাস এবং বক্র ব্যাসার্ধ সব আমাদের এদিকে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের বক্র ব্যাসার্ধ, আর ফোকাস হচ্ছে এই এফ ফর ফোকাস। ঠিক আছে, বেসিক্যালি এটাকেই বলা হয় ফোকাস। আর আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের রাইট সাইডে অবস্থান করছে। কোন সাইডে অবস্থান করছে? রাইট সাইডে। তো উত্তল দর্পণে ফোকাস কিন্তু আমাদের রাইট সাইডে অবস্থান করে, ওই জন্য ফোকাস কিন্তু উত্তল দর্পণের পজিটিভ হয়। দেখো, ঠিক আছে, পোল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের পোল, এইটা হচ্ছে আমাদের সি। বক্র ব্যাসার্ধ মানে কি বোঝো? এই যে তোমাদের দর্পণ, এই দর্পণটাকে যদি তোমরা, এটা তো দেখতে এরকম লাগে, এটা হচ্ছে সলিড সারফেস, একে যদি তোমরা পূর্ণাঙ্গ বৃত্তে পরিণত করো, তাহলে ওই বৃত্তের যে ব্যাসার্ধ হয় তাকে আমরা বলি বক্র ব্যাসার্ধ। ঠিক আছে, আর বক্র ব্যাসার্ধ আর পোলের মাঝখানে যেটা থাকে তাকে আমরা ফোকাস বলি। তো ফোকাস দেখতে পাচ্ছ উত্তল দর্পণের কোন দিকে অবস্থান করে? রাইট সাইডে অবস্থান করে। ওখানে এই রাইট সাইডটাকে আরেকটা নামও দেওয়া হয়। কি দেওয়া হয় এই রাইট সাইডের নাম? দর্পণের পিছনে। ঠিক আছে, দর্পণের পিছনে। মনে রাখবে বস্তু যেদিকে বসে সেটা দর্পণের সামনে হয়, সরি পিছনে, ব্যাক সাইড, পিছনে। ঠিক আছে, কি মনে রাখবে? বস্তু যেখানে বসে সেটা দর্পণের সামনে। আমরা উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, বস্তুকে ধরে মোমবাতিটা বসেছে, মোমবাতি এদিকে বসবে, এটা বাম দিক, কিন্তু এটাই হচ্ছে দর্পণের সামনের দিক। আর যদি এটা অবতল দর্পণ হতো তাহলে কি হতো? যদি এটা অবতল দর্পণ হতো, এই হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে যদি তুমি বৃত্তে পরিণত করো, দেখতে পাচ্ছ বৃত্তটা এরকম হবে। ঠিক আছে, আর আমরা জানি যে অবতল দর্পণে আমাদের যে ফোকাস, এই হচ্ছে আমাদের সি, তার মানে, আর সি আর পোলের মাঝখানে ফোকাস আছে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অবতল দর্পণে ফোকাস দেখো তোমাদের লেফট সাইডে অবস্থান করছে, এটাকে বলা হয় দর্পণের সামনে। এটাকে কি বলা হয়? দর্পণের সামনে। তো মনে রাখবে অবতল দর্পণে ফোকাস দর্পণের সামনে থাকে,
আর উত্তল দর্পণে ফোকাস দর্পণের পিছনে থাকে, ঠিক আছে। এই জন্য ফোকাস কিন্তু এখানে নেগেটিভ হয়, এই জায়গায় ফোকাস আমাদের নেগেটিভ হয়। পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থার উপর প্রশ্ন দেওয়া হয়েছিল যে একটা বাকেট দেওয়া হয়, আমরা জানি যে ব্লু রঙের বাকেট যদি হয় তাহলে সেখানে সলিড ওয়েস্ট থাকে, যে ওয়েস্টগুলো নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল কাকে বলা হয়? হার্ড প্লাস্টিক যেগুলো হয়, ঠিক আছে, বা ধরো তুমি যে মাজন বা ইত্যাদি টাইপের যে মানে পেস্ট যেটা ব্যবহার করো তার যে খোলটা হয়, অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে বায়োডিগ্রেডেবল, বেশিরভাগ এখন বায়োডিগ্রেডেবল তৈরি করা, কিন্তু আগে যদি দেখতাম তো দেখতাম যে ওগুলো বায়োডিগ্রেডেবল নয়, ঠিক আছে। প্লাস্টিকের বোতল ইত্যাদি এগুলোকে কী করা, এগুলো তুমি যদি যে কোনো জায়গায় ফেলো তাহলে সেগুলো পরিবেশ দূষণের কারণ হয়। সেই জন্য বর্তমানে পৌরসভা এলাকায় কী করা হয়, বা হয়তো গ্রাম পঞ্চায়েতে সম্ভবত নেই, পৌরসভা এলাকায় সম্ভবত আছে, আই এম নট কনফার্ম। তো কী করা হয়, দুই টাইপের বাকেট দেওয়া হয়। এক টাইপের বাকেট দেখতে ব্লু হয়, যার মধ্যে সলিড নন বায়োডিগ্রেডেবলগুলোকে ফেলতে বলা হয়। আরেক টাইপের ব্র্যাকেট দেখতে গ্রিন হয়, যার মধ্যে তোমাদের যেগুলো সলিড তো বলবো না, সেমি সলিড বলবো, যেমন বা বিভিন্ন জৈবকে ফেলতে বলা হয়, যেগুলো তোমাদের কি হবে, ডেফিনেটলি বায়োডিগ্রেডেবল। মানে বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ কি, যাকে ব্যাকটেরিয়া ভাঙতে পারে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস যার উপর ক্রিয়া করতে পারে। তুমি যদি একটা কলার খোসাকে ফেলে দাও, দেখবে কিছুদিন পর সেটা নেই, হাবিস হয়ে গেছে। পিঁপড়ে ইত্যাদি জিনিস মানে যারা জীবজন্তু আছে তারা টেনে নিয়ে চলে যায়, বা কিছু ফাঙ্গাস জন্মায়, লাস্টে দেখা যায় ওটা নেই। কিন্তু তুমি যেটা প্লাস্টিককে ফেলে রাখো, দেখবে ওটা 10 বছর পরেও দেখবে, যদি কেউ না সরায় ওখানেই পড়ে আছে, মাটি খুঁড়ে তুমি ওখানেই দেখতে পাবে ওটাকে। অর্থাৎ কি, ওটা সহজে পরিবেশের বিভিন্ন যে ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন ব্যাকটেরিয়া এজেন্ট আছে, যেমন ব্যাকটেরিয়া, পিঁপড়ে টিপড়ে, এরা কী করে, ওদেরকে নষ্ট করতে পারে না, যেখানে জৈব পদার্থকে নষ্ট করতে পারে। তো এর উপরই মেবি প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, আই এম নট কনফার্ম, কিন্তু বর্জ্য ব্যবস্থার প্রশ্ন মানে এটা ধরনের প্রশ্ন আসতে পারে। চলো 13 দাগে, নিচের কোন গ্রুপে যোজক ইলেকট্রন সংখ্যা 7? দেখো আমরা জানি যে আমরা যদি প্রথম যে তোমাদের গ্রুপ আছে, ফার্স্ট যে গ্রুপ, ঠিক আছে, ফার্স্ট গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত? 1। যদি আমরা সেকেন্ড গ্রুপে যাই তাহলে সেখানে আমরা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত পাবো? 2 পাবো, ঠিক আছে। আমরা যদি তোমাদের 13 নম্বর গ্রুপে যাই, জাস্ট মিনিট, আমরা যদি 13 নম্বর গ্রুপে যাই, ওকে, হ্যাঁ একটু প্রবলেম হয়ে গেছিলো। আমরা যদি 13 নম্বর গ্রুপে যাই তাহলে আমরা কি দেখবো, সেখানে যোজক ইলেকট্রন সংখ্যা কত? 3। আমরা যদি 14 নম্বর গ্রুপে যাই আমরা দেখবো সেখানে যোজক ইলেকট্রন সংখ্যা কত? 4। মাঝেরটাকে ধরবে না, কারণ ওখানে ট্রানজিশনাল এলিমেন্ট থাকে, এবং সেই কারণে কী হয়, মানে 3 থেকে 12 ট্রানজিশনাল এলিমেন্ট থাকে, যার ফলে কী হয়, ওখানে ডিস্টার্ব হয় ব্যালেন্সিড, ঠিক আছে। আমি যদি 15 নম্বর গ্রুপে যাই তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 5। আমি যদি 16 নম্বর গ্রুপে যাই তাহলে আমরা কী পাবো? আমরা পাবো 6। আমি যদি 17 নম্বর গ্রুপে যাই আমরা কী পাবো? আমরা পাবো 7। আমরা যদি 18 নম্বর গ্রুপে যাই আমরা কী পাবো? আমরা পাবো 8। যদি 18 নম্বর গ্রুপের যে ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ হিলিয়াম, তার কিন্তু 8 হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের ভ্যালেন্স ইলেকট্রন কী হয়? 2ই হয় হিলিয়ামের ক্ষেত্রে, সেটা একটা ব্যতিক্রম। যাই হোক, ওভারঅল যদি আমরা দেখি তাহলে আমরা এইটা পাই। 3 থেকে 12 এটা ধরবে না, এটা এক্সেপশন। অর্থাৎ এখানে তোমাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, ভ্যালেন্স ইলেকট্রন কী হয়, পরিবর্তনশীল যোজ্যতা তোমাদের এখানে দেখা যায়, ঠিক আছে। তো এইগুলোকে বেসিক্যালি ধরা হয়, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের বলেছি কি যোজক ইলেকট্রন সংখ্যা তোমাদের কোথায় কি হবে। তো 7 নম্বর মানে 7টা ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে এমন গ্রুপ কোনটা? তো অ্যান্সার তোমাদের কী হবে? 17 গ্রুপ, অর্থাৎ হ্যালোজেন গ্রুপে তোমাদের 7টা থাকে। এগুলো সবটাই আমি তোমাদের বলে দিলাম। পরের প্রশ্ন তোমাদের বলছে পর্যায় সারণীতে শ্রেণী অনুযায়ী নিচের দিকে গেলে কি হবে। দেখো, যদি তোমরা শ্রেণী অনুযায়ী নিচের দিকে যাও, ঠিক আছে, তাহলে কিছু জিনিস তোমাদের বাড়বে। কি কি জিনিস তোমাদের বাড়বে? এক তোমাদের বাড়বে সেটা হচ্ছে তোমাদের শেল নাম্বার বেড়ে যাবে, ঠিক আছে, শেল নাম্বার তোমাদের বেড়ে যাবে, ঠিক আছে, শেল নাম্বার তোমাদের বেড়ে যাবে। শেল নাম্বার বলতে কি বোঝায়? যেমন ধরো লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। তো এটাকে ভাগ করবো কী করে? 2 এবং 1-এ ভাগ করবো। এবার তুমি যদি সোডিয়াম দেখো, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? আমরা জানি 11। তো ভাগ করবো কী করে? এটাকে ভাগ করবো 2, 8, 8 আর 2 10 আর 1। তো ক্লিয়ারলি দেখো এখানে লিথিয়ামের শেল নাম্বার কটা হলো? কতগুলো শেল থাকলো? 2টো শেল। এখানে সোডিয়ামের কতগুলো শেল হলো? 3টে শেল। অর্থাৎ শেল নাম্বার, ঠিক আছে, অর্থাৎ যে কক্ষপথ থাকে ইলেকট্রনের সেটা বেড়ে যায়, ঠিক আছে। আর কক্ষপথ বাড়ার কারণে কী হয়? অ্যাটমিক রেডিয়াস যেটা হয়, পারমাণবিক ব্যাসার্ধ যেটা হয়, সেটাও তোমাদের বাড়ে, ঠিক আছে। এই দুটো তো বাড়ে। এছাড়া কী হয়? ধাতব ধর্ম যেটা হয় সেটা হয় বেড়ে যায়, ঠিক আছে। ধাতব ধর্ম কী হয়? বেড়ে যায়। এটা মনে রাখবে যে যত আমরা নিচের দিকে যাই শ্রেণী অনুযায়ী তত আমাদের 3টে জিনিস বাড়ে। একটা হচ্ছে শেল নাম্বার বাড়ে, অ্যাটমিক রেডিয়াস বাড়ে এবং ধাতব ধর্ম বাড়ে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন।
15 দাগ তোমাদের বলছে যে কিডনি এবং ইউরিনারি ব্লাডারের সঙ্গে সংযুক্ত নালিকাটির নাম কি? সম্ভবত ফিগার এঁকে দেওয়া হয়েছিল বা হয়তো ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার চিত্রটা, এই যে লাল লাল দুটো দেখতে পাচ্ছ এরা কি? এরা বেসিক্যালি কিডনি। দেখো নিচে লেখা আছে এরা হচ্ছে তোমাদের কোথায় গেল, এই যে কিডনি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ দুটো নালিকা এখানে এসছে, দুটো নালিকা এসছে এবং তারা এই কলসির মতো, উল্টো কলসির মতো একটা পার্টের সঙ্গে যুক্ত হয়েছে। এই উল্টো কলসির মতো পার্টটাকেই বলা হয় তোমাদের ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। কি বলা হয়? ইউরিনারি ব্লাডার বা মূত্রের ব্লাডার বা মূত্রথলি বলা হয় একে, ঠিক আছে। ইউরিনারি ব্লাডারের সঙ্গে দেখতে পাচ্ছ দুটো নালি এসে যুক্ত হয়েছে। এই দুটো নালি এক একটা বৃক্ষ থেকে এক একটা করে নালি তৈরি হয় এবং এর সঙ্গে যুক্ত হয়। এই যে নালি, এই নালিকাকে বলা হয় ইউরেটর। কি বলা হয়? ইউরেটর, ঠিক আছে, বা ইউরেটার বলতে পারো। তো ইউরেটার অর্থাৎ বৃক্ক এবং মূত্রনালী, অর্থাৎ বৃক্ক এবং ব্লাডার, অর্থাৎ কিডনি এবং ব্লাডার, একে যুক্ত করছে কে? ইউরেটার। কটা ইউরেটার থাকে? এক জোড়া, মানে দুটো ইউরেটার থাকে। দুটো কিডনি থাকে, দুটো ইউরেটার থাকে, কিন্তু ব্লাডার একটা হয়। ব্লাডার কটা হয়? একটা হয়। এটা গেল প্রথম কথা। নেক্সট, ব্লাডারের নিচে, ঠিক ব্লাডারের সঙ্গে যুক্ত তুমি একটা নালী ছোট দেখতে পাচ্ছ, এটাকে বলা ইউরেথ্রা, মূত্রনালী। এটাকে কি বলা? ইউরেথ্রা। আর এর ঠিক একদম যে শেষের অংশ তাকে আমরা শিশ্ন বা পেনিস বলছি, ঠিক আছে। ইন কেস অফ হিউম্যান মেল, ইন কেস অফ হিউম্যান ফিমেল তাকে আমরা যোনি বলছি, ঠিক আছে। তো ওভারঅল ব্যাপারটা এরকম হয়, ঠিক আছে। বোথ আর সেম, এই দুটো জিনিস ফিমেল অ্যান্ড মেলদের ক্ষেত্রে সেমই হয়, ঠিক আছে। আর একটা জিনিস, বৃক্ষের ঠিক ওপরে যদি এরকম ধরনের কোনো কিছু লুপ তৈরি করা থাকে এবং তাকে যদি চিহ্নিত করতে বলে না, ধরো সাপোজ এখানে কটা দাগ আছে, 5 নম্বর দিয়ে দিচ্ছি, তাকে যদি চিহ্নিত করতে বলে, এই 5 নম্বরটাকে যদি চিহ্নিত করতে বলে, মনে রাখবে এই 5 নম্বরটা হচ্ছে বেসিক্যালি তোমাদের অ্যাড্রেনালিন গ্রন্থি, ঠিক আছে। এটা কি হচ্ছে? তোমাদের অ্যাড্রেনালিন গ্রন্থি। ছোট্ট করে থাকে হলুদ রঙের, মানে বেশিরভাগ ক্ষেত্রে ইয়েলোইশ দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, ঠিক আছে। ওটা হচ্ছে অ্যাড্রেনালিন গ্রন্থি। যাই হোক, এই হচ্ছে তোমাদের ওভারঅল আমি করালাম। আরেকটা প্রশ্ন তোমাদের পড়েছিল, পাকস্থলীতে কোন অ্যাসিড হয়? তোমরা সবাই জানো HCl হয়, ঠিক আছে। ভিডিওর পরবর্তী পার্ট, এখানে আমরা আলোচনা করছি সেপ্টেম্বরের, অর্থাৎ 17 সেপ্টেম্বরের থার্ড শিফটের প্রশ্ন, ঠিক আছে। তো প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের পেয়েছিলাম সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম রিবন যেটা হয়, এটা আমার কাছে যেটা এসছে সেটা হচ্ছে একটি হিন্দি হ্যান্ডরাইটিংয়ের একটা স্ক্রিনশট এসেছিলো, তার থেকে আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তো Mg+O2 এই তোমাদের হয়। আমরা জানি ম্যাগনেসিয়াম রিবনকে যখন তুমি পোড়াও, একটা ম্যাগনেসিয়াম রিবন এরকম সাদা রিবন হয়। রিবন মানে কি? একটা ফিতে টাইপের জিনিস। এটাকে তুমি যদি আগুনের ফ্লেমে যদি তুমি দাও, এটা আগুন, সাপোজ ধরো আগুনের ফ্লেমে যদি তুমি দাও, এটা আগুন, আগুনের ফ্লেমে যদি তুমি দাও, তুমি দেখতে পাবে এটাতে আগুন ধরে যাচ্ছে, ঠিক আছে। এবং আগুন ধরার পরে যদি এই প্রজ্বলিত শিখাটাকে তুমি একটা ওয়াচ গ্লাসের উপর রাখো বা তুমি যদি একটা কাঁচের গ্লাসের উপর রাখো, তুমি দেখবে এখানে ছোটো 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 সাদা রঙের পার্টিকেল তৈরি হচ্ছে। এই যে সাদা রঙের পার্টিকেল তৈরি হয়, এটা বেসিক্যালি কি? ম্যাগনেসিয়াম অক্সাইড হয়, ঠিক আছে। এটা কী হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড হয়, ঠিক আছে। একটা জিনিস মাথা রাখবে, Mg+O2 এটা হয় তোমাদের MgO। এবার অনেকে বলেছে বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে বলেছিল, আবার অনেকে বলেছে যে হ্যান্ডরাইটিংয়ে আছে সেটাকে জাস্ট এইভাবেই লেখা ছিল, ঠিক আছে, জাস্ট এইভাবেই লেখা ছিল। যদি এইভাবেই যদি লেখা থাকে তাহলে আইদার আমি ধরে নেবো বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে বলা হয়েছিল বা এই বিক্রিয়া থেকে কী ফর্মেশন হচ্ছে সেটা লিখতে বলা হয়েছিল। তো যদি ডাইরেক্ট বলে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে বার্ন করলে, মনে রাখবে এখানে বার্ন করা অর্থাৎ এটা তাপ শোষী বিক্রিয়া, কিন্তু এখানে বার্নিং হয়, ঠিক আছে। তো তার ফলে তোমাদের কী উৎপন্ন হচ্ছে? তো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে। আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একে যদি ব্যালেন্স করতে পারলে তোমাদেরকে এখানে অক্সিজেন কটা আছে? দুটো, এখানে অক্সিজেন কটা আছে? একটা। তো আমার কী করতে হবে? এখানে দুটো করে দিতে হবে। অক্সিজেনের ব্যালেন্স করতে গিয়ে ম্যাগনেসিয়ামের ব্যালেন্স বিগড়ে দিয়েছি, এখানে ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেছে, এখানে তুমি 2 করে দাও। তো 2Mg+O2 2MgO, এই যে তোমাদের বার্নিংয়ের মানে এই যে তোমাদের সিস্টেম আছে তার ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো ম্যাগনেসিয়ামের যে ফিতে থাকে সেটা যদি অনেক দিন ধরে তুমি বাড়িতে রেখে দাও, তাহলে এর ওপরে ইনফ্যাক্ট একটা ম্যাগনেসিয়াম অক্সাইডের কী হয়? প্রলেপ চেপে যায়। এর ওপরে একটা প্রলেপ তোমাদের চেপে যায়, কারণ ম্যাগনেসিয়াম বাতাসে উপস্থিত যে অক্সিজেন আছে তার সঙ্গেও খানিকটা হলে বিক্রিয়া করে, ঠিক আছে, ফলে চেপে যায়। তো এই প্রলেপটাকে সরানোর জন্য কী হয়? একটা স্যান্ড পেপার নেওয়া হয় এবং এই ম্যাগনেসিয়ামের ফিতাটাকে জ্বালানোর আগে কী হয়? এটাকে ঘষে এই প্রলেপটাকে আগে বাইরে বের করে দিতে হয় বা এর থেকে কী করে দিতে হয়? রিমুভ করে দিতে হয়, যাতে ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রলেপ যদি এই ম্যাগনেসিয়ামের উপর থাকে তাহলে কী হয়? এই ম্যাগনেসিয়ামের অক্সাইডের যে প্রলেপ, এটা ম্যাগনেসিয়ামকে ফার্দার বিক্রিয়া করা থেকে আটকায়। আমার কথা বুঝতে পারছো? ম্যাগনেসিয়ামের ওপর ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা প্রোটেক্টিভ প্রলেপ হয়ে যায়, একটা কভারিং হয়ে যায়। সেটাকে না সরালে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে না অক্সিজেনের সঙ্গে। তো স্যান্ড পেপার দিয়ে এটাকে একটু ডলে নেওয়া হয় যাতে এই যে প্রোটেক্টিভ লেয়ারটা তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইডের, সেটা যাতে রিমুভ করা যায়। তারপর এটাকে বার্ন করলে আবার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তবে সেখানে হিট প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, নেক্সট প্রয়োজন একটা বলেছিল, সেটা হচ্ছে CaCO3। এর কেমিক্যাল নেম জিজ্ঞেস করা হয়েছিল বা এর
নর্মাল নেম জিজ্ঞেস করা হয়েছে। কেমিক্যাল নেম যদি জিজ্ঞেস করে এটা ক্যালসিয়াম কার্বনেট হবে, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট। এটা দিয়ে আগের দিনও একটা প্রশ্ন এসেছিলো, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট আমি তোমাদের করিয়েছিলাম। আর এটা যদি পোশাকি নাম জিজ্ঞেস করো তাহলে এটা মার্বেল বলি আমরা, ঠিক আছে, মার্বেল। ওকে, আচ্ছা চলো নেক্সট স্লাইড। 3 নম্বর দাগ, দুটো রোধ আছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে তোমাদের R2, ঠিক আছে, এবং রোধ দুটোর মান আমি ধরে নিচ্ছি তোমাদের, একটা হচ্ছে 2 ওহম, একটা ধরো 4 ওহম। এদেরকে প্যারালালে তোমাদের লাগানো হয়েছে, মানে সমান্তরাল বর্তনী, আমি উপরে লিখে দিচ্ছি, এদেরকে সমান্তরালে তোমাদের লাগানো হয়েছে, সমান্তরাল। আর এক্ষেত্রে ভোল্ট তোমাদের দেওয়া হচ্ছে ধরো 20 ভোল্ট দেওয়া হচ্ছে, এরকম একটা অঙ্ক পড়েছিল, এক্স্যাক্ট আমার কাছে আসেনি, ঠিক আছে, 20 ভোল্ট দেওয়া হচ্ছে। তোমাদের বলা হয়েছিল যে প্রত্যেকটাতে আই বার করতে, বা কোনো একটা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল আই বার করতে। এটা ধরো আই যাবে I1, এটা ধরো আই যাবে I2, তোমাদের ধরো I2 বার করতে বলেছিল। সাপোজ ধরো এইটাই তোমাদের প্রশ্ন ছিল, এই টাইপের প্রশ্ন এসেছিল, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমাদের এসেছিলো। তো কী করবো? তো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ, প্র্যাকটিস হিসাবে করো, সুবিধা হবে। তো যদি এখানে তোমরা করো, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কথা একটা সমান্তরাল বর্তনী আছে, সমান্তরাল বর্তনীতে ভোল্ট সেম হয় কিন্তু কারেন্ট আলাদা হয়ে যায়, ঠিক আছে, মানে এই দুটো বর্তনীকে কীভাবে লাগানো হয়েছে, একটাকে এইভাবে লাগানো হয়েছে, ঠিক আছে, আরেকটাকে দেখতে পাচ্ছ এইভাবে লাগানো হয়েছে, ঠিক আছে, এবং তারপর দুটোকে কী করে দেওয়া হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে। এটা আমাদের 2, এটা হচ্ছে আমাদের 4। তো দেখো সমান্তরাল বর্তনী যখন হয় তখন কারেন্ট যদি আসে তো কারেন্ট কী হবে, দুটো আলাদা আলাদা পথে ভাগ হয়ে যাচ্ছে, আবার দুটো কী হবে, এই জায়গায় মিলিত হবে এবং কারেন্ট এক হয়ে আবার চলবে। মানে এই জায়গায় কারেন্ট ছিল I, এখানে কারেন্ট হয়ে যাবে I1, এখানে কারেন্ট হয়ে যাবে I2, আবার এই পয়েন্টে গিয়ে কী হবে, I1 I2 আবার ম্যাচ করবে, আবার I হয়ে তারা কী হবে, প্রবাহিত হবে, অর্থাৎ ওভারঅল কারেন্ট I থাকবে, কিন্তু এই জায়গায় গিয়ে তোমাদের কী হবে, খণ্ডিত হয়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা পথে ভাগ হয়ে যাচ্ছে। অতএব কারেন্ট আমরা এক থাকবে না, কিন্তু ভোল্টেজ এক থাকবে সমান্তরাল বর্তনী হলে। তো এক্ষেত্রে আমরা কী করবো, আমরা একটা কাজ করতে পারি, ওভারঅল বার করে আমরা বের করতে পারি, ঠিক আছে, আর আমরা কী করতে পারি, ডাইরেক্টও করতে পারি। ডাইরেক্ট কী করে করবো, দেখো আমরা দেখতে পারি 4 ওহম এখানে রয়েছে, তো V = IR আমরা পুট করব, ঠিক আছে। এক্ষেত্রে I2 আমাদের বার করতে বলেছে, ধরো এইটাই আমাদের প্রশ্ন ছিল I2, তো R2 আমাদের এখানে বসাতে হবে। ভোল্ট আমাদের সেম, আমি তোমাদের বললাম ভোল্ট R1-এ যা যাবে R2-তেও তাই যাবে, তো ভোল্ট তো ওভারঅল আমাদের 20 হবে, ঠিক আছে। I2 আমাদের বার করতে বলেছে, রোধ আমাদের বলেছে 4, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, কাটাকুটি করলে আমরা পাচ্ছি 5 অ্যাম্পিয়ার। তো I2-তে আমাদের কারেন্ট কত যাবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো এই আমাদের কোশ্চেন্সের অ্যান্সার হবে, ঠিক আছে। যদি বলে ওভারঅল সিস্টেমের রোধ কত ছিল, তখন তোমাকে ওভারঅল রোধ বার করতে হবে, ওভারঅল সিস্টেমে I কত ছিল। যদি বলে এই টোটাল সিস্টেমটাতে, পুরো সিস্টেমটাতে I এর মান কত, I1 I2 না, এই দুটোকে যোগ করলে যে ভ্যালু থাকছে, অর্থাৎ I টোটাল কারেন্টের মান কত, তখন আমরা কী করবো, আমরা ইন্ডিভিজুয়ালি এরকম দুটো বার করে অ্যাড করে দিতে পারি, সেটাও তুমি করতে পারো। এটা আমাদের দেখো I2 বেরিয়েছে, এবার I1 বার করো, V1 = I2, I1 বার করতে বলেছি না, তো R1, তো V এর ভ্যালু তো আমাদের এখানে 20 যাবে, I1 আমাদের বের হবে, R1 আমাদের বলেছে 2, তো এটাকে কাটাকুটি করলে আমরা পাচ্ছি 10, ঠিক আছে, তো I1 আমাদের 10। এবার I2 আর I1 যোগ করলে আমরা ওভারঅল কারেন্ট পাবো, তো কত হবে, 5 + 10 তোমাদের 15 হবে, তো I এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের 15 অ্যাম্পিয়ার দাঁড়াবে। অর্থাৎ এখানে বেসিক্যালি 15 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, সেটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম। এটাকে আরেকভাবেও করা যায়, কীভাবে করা যায়, এত মহাভারত না করে, আমরা জানি ভোল্ট ইকুইভ্যালেন্ট হয় I এর, কিন্তু I কিন্তু ইকুইভ্যালেন্ট হয় না R এর, I কিন্তু R এর উল্টো হয়, ঠিক আছে। তো এদের যদি রেশিও চেঞ্জ করে দাও, ওভারঅল কারেন্ট বার করে, তুমি দেখবে এই অনুপাতই ভেঙে যাচ্ছে, কিন্তু এর উল্টো অনুপাতে ভাঙবে, ঠিক আছে। অবশ্যই এটা অনেকের মাথায় ঢোকে না, যেমন আজকে আমি একটা কমেন্ট পড়লাম, একজন বলছে দাদা আপনি বড্ড হরবর করছেন। দেখো হরবর ব্যাপারটা নয়, আমার কথা তখনই তুমি বুঝতে পারবে যখন তোমার এনাফ প্র্যাকটিস থাকবে। আর এখন আমি পরীক্ষার করাচ্ছি, কী বলে, তোমাদের রিভিউ করাচ্ছি। এখন যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলি ক্লাস করানোর মতো করে, তাহলে তো হবে না। এখন আমি একটু স্পিডেই বলবো, কারণ এটা স্পিডে করানোরই ক্লাস। আমি যখন বোঝাবো তখন আমি আস্তে করবো, ঠিক আছে। চলো, এটা তো তোমাদের ডিসকাশন চলছে, ডিসকাশনে একটু স্পিডেই বলতে হয়। চলো আমরা 4 নম্বর দাগে যাব। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া ছিল ম্যাগনিফিকেশন, অর্থাৎ বর্ধন, তার একটা ভ্যালু দেওয়া ছিল, ঠিক আছে। এক্স্যাক্ট ভ্যালু আমার কাছে আসেনি, তবে বলা হয়েছিল -1 পয়েন্ট সামথিং, তো আমি এখানে -1.5 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। -1 পয়েন্ট সামথিং এটা আমাকে বলা হয়েছিল, ঠিক আছে। কিছু প্রশ্ন ওই হিন্দি যে স্ক্রিনশট এসছে তার থেকে নিচ্ছি, আর কিছু প্রশ্ন আমার কাছে ডাইরেক্ট এসছে সেটা আমি নিচ্ছি, ঠিক আছে। আর তোমাদের বলা হয়েছে তাহলে ইমেজের প্রকৃতি কেমন হবে, ইমেজ কেমন, ঠিক আছে, ইমেজ কেমন, মানে এইটুকু দিয়ে তোমাদের বলা হয়েছে যে ইমেজ কেমন। তো কী করবো এখানে, ইমেজ কেমন, ঠিক আছে। তো কী করবো এখানে, দেখো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, প্রথম কথা এখানে মাইনাস রয়েছে, মাইনাস সাইন আমাদের বলছে এটা একটা সৎ প্রতিবিম্ব। কী বলছে, এটা একটা সৎ প্রতিবিম্ব, ঠিক আছে, এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে 1-এর থেকে এর ভ্যালু বেশি, হোয়েন এভার দ্য ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1, যেমন এই ভ্যালুটা 1-এর থেকে বেশি, তার মানে এটা একটা বড় প্রতিবিম্ব হবে।
এটা একটা বড় প্রতিবিম্ব হবে। আইদার এটা একটা, আইদার নয়, এটা ডেফিনেটলি একটা সৎ প্রতিবিম্ব হবে। আর সৎ প্রতিবিম্ব অলওয়েজ উল্টো হয়, উল্টো হয় বলেই এটা নেগেটিভ আসে। মনে রাখবে লেন্স হোক আর দর্পণ হোক, সৎ প্রতিবিম্বের আগে ম্যাগনিফিকেশনে মাইনাস আসে, ঠিক আছে, এটা অলওয়েজ মাথা রাখবে, লেন্স হোক বা দর্পণ হোক। তো উল্টো সৎ প্রতিবিম্ব হবে, আর প্রতিবিম্বের যেহেতু ম্যাগনিফিকেশান 1-এর থেকে বড়, মানে 1.5 1-এর থেকে বড়, তার মানে আমরা ধরে নেবো এটা হচ্ছে প্রতিবিম্বের আকৃতি হচ্ছে বড়, অর্থাৎ বিবর্ধিত উল্টো সৎ প্রতিবিম্ব তৈরি হবে। এখন বলো, এখানে যদি বলতো তাহলে লেন্স এবং মিররের প্রকৃতি বলুন, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা উল্টো সৎ প্রতিবিম্ব তৈরি করছে এবং বড় প্রতিবিম্ব তৈরি করছে। আমরা জানি দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে উত্তল লেন্স, আর দুই হচ্ছে অবতল দর্পণ। উত্তল লেন্স আর অবতল দর্পণ কেবলমাত্র এই দুটো যন্ত্রই কী করতে পারে, দুটো গ্যাজেট কী করতে পারে, একমাত্র সৎ বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে। উত্তল লেন্সও সৎ এবং বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে, অবতল লেন্সও সৎ এবং বড় প্রতিবিম্ব, অবতল দর্পণও সৎ এবং বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে। তো এখানে যে লেন্স বা দর্পণ ব্যবহার করা হবে সেটা কিন্তু উত্তল লেন্স আদের ব্যবহার করতে হবে যদি লেন্স হয়, দর্পণ ব্যবহার করতে হলে অবতল দর্পণ ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট কেন আমি বলছি, কারণ দেখো অবতল লেন্স যদি তুমি নাও, অবতল লেন্স যদি তুমি নাও, আর যদি তোমাদের অবতল লেন্স নিলাম, তাহলে উত্তল দর্পণ, উত্তল দর্পণ তুমি যদি নাও, মনে রাখবে এরা এক তো এরা অসৎ প্রতিবিম্ব প্রদান করে, ঠিক আছে, আর দুই এরা ছোট অসৎ প্রতিবিম্ব প্রদান করে, আর অসৎ প্রতিবিম্ব সর্বদা সোজা হয়, ঠিক আছে। সো এই দুটো তো আমাদের অ্যান্সারে কখনোই হতো না, যদি এরা উত্তর থাকতো, এই দুটো কিন্তু অ্যান্সার আমাদের। মনে রাখবে অবতল লেন্স সোজা অসৎ এবং ছোট প্রতিবিম্ব প্রদান করে, আর উত্তল দর্পণও সৎ অসৎ এবং ছোট প্রতিবিম্ব প্রদান করে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন সম্ভবত 5 দাগ, একটু আগে 4 দাগ করালাম। দেখো একটা অনেস্টলি একটা কথা বলি, 17 সেপ্টেম্বরের তোমার যে সেকেন্ড শিফটের যে রিভিউটা আমি দিয়েছি, সেই সেকেন্ড শিফটের রিভিউয়ে 7 থেকে 8টা প্রশ্ন একজন আমাকে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমাকে জাস্ট পাঠিয়েছিল, ঠিক আছে। সে বললো সে বাসে দাঁড়িয়ে আছে দাদা, আমি বলেছিলাম তাকে এতটা তোমাকে লিখতে হবে না, তুমি ভয়েস মেসেজ করো। সো সে বললো দাদা আমি বাসে দাঁড়িয়ে আছি, সো আমি ভয়েস মেসেজ করলে কী হবে, আপনি শুনতে পাবেন না। তো আমি লিখেই বলছি যতটা পারি বাড়ি গিয়ে আমি লিখিত দেবো। তো সে হয়তো বাড়ি গিয়ে রেস্ট নিচ্ছিল, ফলে লিখিত সে দিতে পারেনি। যাই হোক, জার্নির জন্য অসুবিধা হয়ে যায়, টায়ার্ড হয়ে যায় সে অনেকেই। তো কিন্তু সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে 7 থেকে 8টা বলেছিল অ্যাজ পার তার হোয়াটসঅ্যাপ মেসেজ, এবং তার থেকে আমি তোমাদের 17 সেপ্টেম্বরের সেকেন্ড শিফটে রিভিউ দিয়েছিলাম। যদি সে এখন ভিডিওটা দেখে থাকো, সে প্লিজ দয়া করে কমেন্ট করো। আর যদি কারো এটা অসত্য বলে মনে হয়, সে আমার কাছে প্রমাণ চাইতে পারে, আমি তাকে হোয়াটসঅ্যাপের প্রমাণ আমি তাকে দিয়ে দেবো, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে, প্রথম কথা। কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে না, এটা গেল প্রথম কথা। তো তুমি আমার চ্যানেলে একদিনের প্রতীক হয়ে থাকো, যে স্যার রিভিউ দেখতে এসেছি জাস্ট চলে যাবো, তো একদিনের প্রতীক হয়ে থাকো, তাহলে দয়া করে কমেন্ট করো না। তার কারণ একটা চ্যানেলের ব্যাপারে কমেন্ট করার জন্য, তার ব্যাপারে মতামত দেওয়ার জন্য অন্তত চ্যানেলটাকে 6 মাস ধরে দেখতে হয়, সে কী পড়াচ্ছে, কেমনভাবে পড়াচ্ছে, তার ব্যাপারটাকে জানতে হয় আগে, তবেই তুমি কমেন্ট করার মতো অধিকার পাও। জাস্ট কমেন্টের বক্স আছে বলে কমেন্ট করার জন্য কোনো টাকা পয়সা লাগছে না বলে আমি জাস্ট উল্টোপাল্টা একটা কমেন্ট করে দিলাম, সেটা ঠিক নয়, ঠিক আছে। কোনো মানুষকে জাজ করতে হলে অন্তত 6 মাস সময় দরকার হয়। আর যেহেতু এটা ইউটিউব চ্যানেল, সো চ্যানেলের কোনো চ্যানেলের ব্যাপারে সে কেমন পড়ায়, কীভাবে পড়ায়, সেই জন্য একটা তাকে জাজ করার জন্য 6 মাসের ব্যাপার দাঁড়ায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা গেল প্রথম কথা। কিন্তু উল্টোপাল্টা কমেন্ট কেউ করবে না, কারণ যারা ডেলি তারা তো করবেই না, তারা ভালো করেই চেনে আমাকে। কিন্তু অনেকে আসে যারা একদিনের পথিক এসে ঘুরে চলে যায়, তারাই এই ব্যাপারটা করে। সো দয়া করে এটা করো না, দেখো তারপর বোঝো, ঠিক আছে। যাই হোক, তো আর এটা তো আমি বললাম, এটা আমার হিন্দি কিছু স্ক্রিনশট এসছে, আর কিছু আমাকে ডাইরেক্ট দেওয়া হয়েছে। যেমন এই প্রশ্নটা আমি হিন্দি স্ক্রিনশট থেকে তুলছি। এখানে তোমাদের বলছে পাওয়ার ছিল 0.05 ডায়াপ্টার, এই তোমাদের ছিল, ঠিক আছে। আর ইউ মানে প্রতিবিম্ব দূরত্ব তোমাদের দেওয়া হয়েছিল 6 মিটার, ঠিক, মানে বস্তু দূরত্ব দেওয়া হয়েছিল 6 মিটার। তো ভি এর ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছে, এই তোমাদের টোটাল প্রশ্ন ছিল। তো এখানে আমি কী করে করব, এটা সিম্পল একটা প্রশ্ন, আশা করি বোঝাতে পারছি কী করে করবো এটা। দেখো পাওয়ার আমি দেখতে পাচ্ছি যে তোমরাই আমাকে বলো যে দাদা হিন্দিতে বুঝতে পারছি না, তো বাংলা রিভিউ দিন, তোমরাই তোমাকে বলো, কমেন্ট দেখে নাও না যারা একদিনের পথিক, দয়া করে সেই জন্য উল্টোপাল্টা কমেন্ট দয়া করে করবে না, ঠিক আছে। কারণ আমি মাঝখানে রিভিউ দিতামই না, কারণ আমার রিভিউ দিতে এমনি ভালো লাগে না। তারপর তোমরা আমাকে বলছো বলে রিভিউ দিচ্ছি আমি, ঠিক আছে। আমি কী করতাম, যে যে প্রশ্নগুলো অড অসুবিধা হতে পারে সেইগুলোর উপর টপিক করাচ্ছিলাম মাঝখানে, ঠিক আছে। তোমরাই আমাকে বারবার বলছো রিভিউ দিতে বলে আমি রিভিউ দিচ্ছি। তো যাই হোক, পাওয়ার আমাদের বলেছে 0.5 ডায়াপ্টার। তো এখান থেকে আমরা কী বার করবো, এখান থেকে আমরা বার করে ফেলতে পারবো ফোকাস, ঠিক আছে। কারণ আমরা জানি পাওয়ার থেকে ফোকাস কী করে বের করতে হয়, যে পাওয়ার ইকুয়াল টু 1/f। তো পাওয়ার এখানে দেওয়া আছে 0.5 ডায়াপ্টার, তো ফোকাস আমাদের কিন্তু মিটারে বেরোবে, পয়েন্ট টু বি নোটেড। তো মিটারে যদি বেরোয়, এটা আমাদের কী হবে, 1/0.5 হয়ে যাবে। না সরি, কী করছি এখানে আমাদের এফ চলে আসবে, আর এটা চলে আসবে 1/0.5, হ্যাঁ ঠিকই তো আছে। তো তার মানে এটা কত হচ্ছে, এটা আমাদের 2 মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফোকাস আমাদের বেসিক্যালি কী হচ্ছে দেখো, 2 মিটার আমাদের ফোকাস আসছে। তো এখান থেকে আমরা কী বার করতে পারবো, ভি বার করতে পারবো। এবার দেখো গন্ডগোল হচ্ছে কি, এখানে পাওয়ার দেওয়া রয়েছে, পাওয়ার কার হয়, লেন্সের হয়, আমরা জানি। পাওয়ার তো দর্পণে হয় না, লেন্সেরই পাওয়ার হয়, ঠিক আছে।
পাওয়ার কার হয়? আমরা জানি পাওয়ার লেন্সের হয়, ঠিক আছে। সো লেন্সেরই ব্যাপার এখানে বলা হচ্ছে। আর তুমি দেখতে পাচ্ছ পাওয়ার এখানে পজিটিভ দেওয়া আছে, সো আমি এটাকে উত্তল লেন্স ধরে নেবো। আমি এটাকে কী ধরে নেবো? উত্তল লেন্স, ঠিক আছে। আমি এখানে উত্তল লেন্স ধরে নেবো। তো উত্তল লেন্স যদি তুমি ধরে নাও, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে 1/v লেন্সের ফর্মুলা কী বলে? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এই আমাদের ফর্মুলা হয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1/v আমাদের বার করতে হবে। এখন দেখো ইউ তো আমাদের নেগেটিভে থাকে অলওয়েজ, তো এটাকে আমরা -6 ধরে নেবো। -6 +6 হয়ে যাবে, সেই +6 যদি ওদিকে যায় আবার মাইনাস হয়ে যাবে। তো 1/f এর ভ্যালু আমরা পেয়েছি 2 মিটার। আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস আমাদের পজিটিভই থাকে, আর এখানে প্লাস হয়েছিল সেটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তো 1/6 হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমাদের দেবে 6, তো 3, আর এখানে আমাদের দেবে 1, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 1/v এর যে ভ্যালু আসছে সেটা আমাদের 2/6, 2/6 মানে কি 1/3। তো v এর যে ভ্যালু আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি 3, v এর যে ভ্যালু আসছে সেটা আমাদের কি আসছে? 3, এবং দেখো এটা +3 এসছে। কি এসছে? এটা +3 এসছে, ঠিক আছে। সেটা কি +3 আসা উচিত? +3 আমাদের বলছে যে লেন্সের এদিকে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়েছে, কারণ আমরা জানি রাইট সাইডে সৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর সৎ প্রতিবিম্ব লেন্সের রাইট সাইডে যদি তৈরি হয় ওই জন্য সৎ প্রতিবিম্ব দূরত্ব আমাদের পজিটিভ হয়। তো সেটা এসে ঠিকই আছে। ফোকাস আমাদের এইখানে ছিল, ফোকাসের এদিকে আমাদের বস্তুকে রাখা হচ্ছে, কারণ দেখো ফোকাস দেখো 2 মিটার আর বস্তুকে রাখা হয়েছে 6 মিটারে, সো ফোকাসের এই পাশে রাখা হচ্ছে, সৎ প্রতিবিম্বে তৈরি হবে, তো কারেক্টই আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার বেরোবে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা 6 দাগ, এটা তোমাদের অ্যাসিড বেজ সল্টের যে ইন্ডিকেটরের প্রশ্ন হয়, অ্যাসিড ক্ষারের, তার উপর বেস করে দেওয়া হয়েছিল ইন্ডিকেটর, ঠিক আছে। অর্থাৎ কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটাকে চেনার জন্য যে ব্যবহার করা হয় তাকে আমরা ইন্ডিকেটর বলি, ঠিক আছে। তো অ্যাসিড বেস সল্টের ক্ষেত্রে যে একটা ন্যাচুরাল ইন্ডিকেটর হয় তাকে বলা হয় রেড ক্যাবেজ, ঠিক আছে, লাল বাঁধাকপি, তার উপর বেস করে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। রেড ক্যাবেজ, রেড ক্যাবেজের যে অ্যাকচুয়াল এক্সট্র্যাক্ট হয় সেটা লালই হবে, কারণ রেড তাই, ঠিক আছে। নর্মালে লাল হয়, নর্মালি কী হয়? এটা লাল হয়, কিন্তু একে যদি তুমি অ্যাসিডে দাও, এটাকে যদি তুমি অ্যাসিডে দাও, তো এটাকে অ্যাসিডে দিলে এর রং চেঞ্জ করে না, মানে লালই থাকে। কিন্তু যদি এটাকে তুমি ক্ষারে দাও, যদি এটাকে তুমি কিসে দাও? ক্ষারে দাও, তাহলে এটা কিন্তু রং চেঞ্জ করে গ্রিন হয়ে যায়, ঠিক আছে। রং চেঞ্জ করে গ্রিন হয়, এটা একটু মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। এর অ্যাকচুয়াল কালার হচ্ছে রেড, ঠিক আছে, কিন্তু যখন তুমি এটাকে অ্যাসিডে দিচ্ছ তখন কিন্তু এর রেড মানে রং চেঞ্জ হয় না, কিন্তু যেই তুমি এটাকে ক্ষারে দিচ্ছ তখন এটা গ্রিন হয়ে যায়। তো এর উপরে বেস করে কোনো প্রশ্ন এসেছিল, ঠিক আছে। চল 7 দাগে, ওয়াশিং সোডা কিভাবে প্রস্তুত হয়? একজন আমাকে বলেছে, তার উপর বেস করে প্রশ্ন এসেছিল ওয়াশিং সোডা। তো এই পুরো ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়াশিং সোডা প্রথমে কী হয়? স্টেপ 1, পুরোটাকে শুনে নাও, ঠিক আছে। স্টেপ 1-এ কী করা হয়? প্রথমে দেওয়া হয় লবণ NaCl, তার সঙ্গে তোমাদের দেওয়া হয় NH3 মানে অ্যামোনিয়া, তার সঙ্গে দেওয়া হয় তোমাদের জল মানে H2O, এবং তার সঙ্গে মিক্সড আপ করা হয় কার্বন ডাইঅক্সাইডকে। এই এতগুলোর মিক্সড আপের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NaHCO3 উৎপন্ন হয়, এবং তার সঙ্গে NH4Cl এখানে কি হয়? বাইরে আসে, ঠিক আছে। NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড বাইরে আসে। এই যে NaHCO3 এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, কারণ দেখো হাইড্রোজেন আছে, এটাকে বাই বা হাইড্রোজেন কার্বনেট বলে, মানে বেকিং সোডা। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে তোমাদের বেকিং সোডা, ঠিক আছে। এই বেকিং সোডাকে, পয়েন্ট টু বি নোটেড, এই বেকিং সোডাকে কী করা হয়? তোমাদের হিট দেওয়া হয়, ঠিক আছে। বেকিং সোডাকে কী দিচ্ছ? তুমি হিট দিচ্ছ, এখানে তাপ দিচ্ছ, হিট, ইংলিশে লিখছি, হিট দিচ্ছ, তাপ। যেই তুমি এই বেকিং সোডাকে হিট দিচ্ছ না, এই বেকিং সোডা কী হয়? তোমাদের দুটো জিনিসে ব্রেকডাউন হয়। 1 নম্বর যেটা ব্রেকডাউন হয় সেটা হচ্ছে Na2CO3তে ব্রেকডাউন হয়, আর তার সঙ্গে তোমাদের কি করে? কিছুটা এখানে কার্বন ডাইঅক্সাইড আর জল এখানে বেরোয়, কার্বন ডাইঅক্সাইড বেরোয়, জলও বেরোয়, H2O, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড জলও বেরোয় তোমাদের। এই 3টে পার্টে ব্রেকডাউন হয় যেই তুমি এটাকে হিট দিচ্ছ। এই যে বেরোলো এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, কিন্তু এর মধ্যে কোনো জল থাকে না, পয়েন্ট টু বি নোটেড। এটা অনার্দ্র। অনার্দ্র মানে কি? এর মধ্যে কোনো জল নেই, ঠিক আছে, নো ওয়াটার। অনার্দ্র শব্দের অর্থ কি? জল নেই। এটাকে সোডা অ্যাশও বলে, এটাকে কি বলে? সোডা অ্যাশ, ঠিক আছে, সোডা অ্যাশ বলা হয়। কেন? কারণ দেখো বেকিং সোডাকে পোড়াচ্ছ, হিট দিচ্ছ মানে পোড়াচ্ছ, পোড়ানোর ফলে এটা উৎপন্ন হচ্ছে, ওই জন্য এইটাকে বলা হয় সোডা অ্যাশ। অ্যাশ মানে কি? ছাই, সোডা ছাই বলা হয় এটাকে। মানে বেকিং সোডাকে পুড়িয়ে এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, অর্থাৎ বাইকার্বনেটকে পোড়ালে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। সোডিয়াম লিখেও দিচ্ছি, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। অনেকে সোডিয়াম কার্বনেটকেই ভাবে ওয়াশিং সোডা, তা কিন্তু নয় অ্যাকচুয়ালি। এই সোডিয়াম কার্বনেটের সঙ্গে, কোন কালিটা নেই, চলো সবুজ নেই, হ্যাঁ, সোডিয়াম কার্বনেটের সঙ্গে তুমি যদি H2O যোগ করো, এবং কত H2O? সেটা হচ্ছে 10 H2O,
ঠিক আছে। এর মধ্যে তুমি যদি 10H2O যোগ করে দাও তাহলে এটা পরিণত হয় Na2CO3 10H2O তে পরিণত হয়। এই যে Na2CO3 10H2O এটা হচ্ছে আর্দ্র বা হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। এইটাইকেই বলা হয় ওয়াশিং সোডা, বা মানে আমরা যেটাকে ধোয়ার জন্য ব্যবহার করি, ঠিক আছে, এটাকে কি বলা হয় ওয়াশিং সোডা। তো কারেক্ট অ্যান্সার উইল বি Na2CO3 10H2, এটাই কিন্তু ওয়াশিং সোডা। হাইড্রেটেড নয়, অর্থাৎ অনার্দ্র অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট কিন্তু কি নয়, ওয়াশিং সোডা নয়। এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। কি বলা হয়, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা মানে কি 10 অণু জল আছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা 8 দিকে যাব। নেক্সট প্রশ্ন তোমাদের বলা হচ্ছে যে অ্যাকাশিয়া গাছের যে গাম হয় না, অ্যাকাশিয়া, ঠিক আছে, অ্যাকাশিয়া গাছের যে গাম হয়, অ্যাকাশিয়ার গাম, সেটা কি? এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, এক্সাক্ট প্রশ্ন আমি পাইনি। দেখ, অ্যাকাশিয়া গাছের যে গাম হয় সেটা বেসিক্যালি গাছের বর্জ্য পদার্থ হয়, ঠিক আছে, গাছের বর্জ্য। এবং এই গাম কিন্তু জলে দ্রবীভূত হয়। গাম ইজ ওয়াটার সলিউবেল, ঠিক আছে, ওয়াটার সলিউবেল। গাম কিন্তু ওয়াটারে সলিউবেল হয়, গাম কিন্তু জলে দ্রবীভূত হয়। তো গাছের খাদ্য। আর বেসিক্যালি গাম কিন্তু ওল্ড জাইলেম টিস্যুতে, পুরনো যে জাইলেম টিস্যু, ঠিক আছে, জাইলেম কলা, তার যে ভ্যাকুয়াল থাকে, গহ্বর থাকে, কোষ গহ্বরে, তাতে কিন্তু এই গাম সঞ্চিত থাকে, ঠিক আছে, পরবর্তীকালে বেরিয়ে আসে। ওকে, এবার দেখো এইটার ওপরে একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন হয়। যদি বলে অ্যাকাশিয়া গাছের গাম কি, তোমরা উত্তর দেবে অবশ্যই এটা গাছের বর্জ্য, ওয়েস্ট প্রোডাক্ট অফ প্লান্ট, ঠিক আছে। আরেকটা প্রশ্ন যেটা নর্মালি এলপিতে পড়েছিল আগের বছর, দেওয়া ছিল যে 3টে বা 4টে অপশান ছিল, তার মধ্যে একটা ছিল ওয়াটার ভেপার, বলে দিই একটুখানি, ঠিক আছে, কারণ রেল অনেক সময় অদ্ভুত প্রচুর প্রশ্ন করে। একটা ছিল ওয়াটার ভেপার, 2 ছিল কার্বন ডাইঅক্সাইড, 3 ছিল অক্সিজেন, 4 ছিল গাম অ্যারাবিয়া, ঠিক আছে, গাম অ্যারাবিয়া বা গাম অ্যারাবিক। এই যে গাম অ্যারাবিয়া, এটা বেসিক্যালি অ্যাকাশিয়া গামের আরেকটা নাম হচ্ছে গাম অ্যারাবিয়া, ঠিক আছে। ওকে, তো মনে রাখবে যদি বলা হয় এই 4টে অপশান দিয়ে বলে নিচের কোনটা গাছের ওয়েস্ট প্রোডাক্ট নয়, ঠিক আছে, গাছ বর্জ্যপদার্থ হিসেবে বার করে না, অ্যান্সার কিন্তু তোমাদের হবে গাম অ্যারাবিয়া। তখন পয়েন্ট টু বি নোটেড। ওয়াটার ভেপারও কিন্তু গাছ বর্জ্যপদার্থ হিসাবে বার করে, CO2ও বার করে দেয়, O2ও বার করে, ঠিক আছে। তো কিন্তু গাম অ্যারাবিয়া কিন্তু বার হয় না এইভাবে, যেভাবে এগুলো বেরোয়। তো যদি এরকম প্রশ্ন থাকে তখন অ্যান্সার কিন্তু হবে গাম অ্যারাবিয়া নয় হবে তখন, বাকিগুলো সব ওয়েস্ট প্রোডাক্ট, এটা নয়। কিন্তু যদি এরকম প্রশ্ন আসে অ্যাকাশিয়া অফ গাম কি, তখন তুমি বলবে গাছের বর্জ্য। অর্থাৎ কন্ট্রাডিকশনাল প্রশ্ন, আমি জানি, কিন্তু এরকম ধরনের প্রশ্ন দেয়। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকাশিয়ার গাম কিন্তু গাছের বর্জ্যই হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন তোমাদের বলা হয়েছিল যে ঘরে যে কারেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে, ঘরের যে কারেন্ট ব্যবহার করা হয় তার ফ্রিকোয়েন্সি কত? তো আমরা জানি ঘরের যে কারেন্ট হয় তার ফ্রিকোয়েন্সি হয় এসিতে 50 হার্টজ। মনে করে দেখো, এই প্রশ্ন আমি তোমাদের এসি ডিসি জেনারেটর করানোর সময় বলেছিলাম 50 হার্টজ হয় তার, ঠিক আছে, কারেন্সি মানে সরি ফ্রিকোয়েন্সি। আর এর যে ভোল্ট হয় সেটা ফিক্সড ভোল্ট, সেটা হচ্ছে 220 ভোল্ট হয়, ঠিক আছে। ঘরে যখন কারেন্ট ঢুকছে, যখন উৎপন্ন হচ্ছে তখন না, তখন ভোল্ট আরও বেশি থাকে। যে মুহূর্তে ঘরোয়া কারেন্টের জন্য যে ভোল্ট সরকার দ্বারা নির্দিষ্ট সেটা হচ্ছে 220 ভোল্ট। এটা তোমাদের এনসিইআরটিতে একটা পার্ট আছে, যে পার্টটা বলা হচ্ছে তোমাদের ঘরের ওয়্যারিং কী করে করা হয়, ঠিক আছে, ডোমেস্টিক ওয়্যারিং, তার উপর বেশ করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এটা একটা আলাদা, ওই যে ইলেকট্রিকের যে চ্যাপ্টার রয়েছে না, তার 3-4টে ভাগ আছে, তার মধ্যে এটা লাস্ট পার্ট। এবং এটা 3টে পেজের, আমার কাছে মঞ্জিত কৌর লক্ষ্মী সিংয়ের যে বুকস আছে তার 3-4টে পেজে এইটাকে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে, ছোট করে। তো জানি না প্রশ্ন আজকে তো মানে কালকে তো পড়েছে, সো আজকেও দেখা যাক, যদি পড়ে তো এটাকে আমি আলাদা করে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। অ্যানিম্যাল টিস্যু যেমন করিয়ে দিয়েছিলাম, অ্যানিম্যাল টিস্যু থেকে বারবার প্রশ্ন আসছিল, অ্যানিম্যাল টিস্যু আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আরেকটা প্রশ্ন তোমাদের এসছে যে মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে কোনটা ভুল ছিল, মানে মেন্ডেলিফের কোন ব্যাপারটা কারেক্ট ছিল না, মেন্ডেলিফের রং ছিল কোনটা। তো এটা তোমরা অবশ্যই জানো রং ছিল কি, অপশান ছিল না, অপশান অনুযায়ী আমাকে উত্তর দিতে হতো কী রং ছিল। এটা তোমাদের একটা প্রশ্ন এসেছিলো, ঠিক আছে, এটা একটু দেখে নিই, এই প্রশ্নটা তোমাদের এসেছিলো। তো এই কটা প্রশ্নই আমার কাছে এসছে, যেগুলো আমি তোমাদের মোটামুটি ব্যাখ্যা করে দিলাম, টাফ যেগুলো আছে সবই তোমাদের করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। পিডিএফ তোমাদের কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, দেখে নিও। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিছু ভিডিও লিঙ্ক আছে যেগুলো তোমাদের কাজে লাগবে বলেই মনে করছি, সেগুলো দিয়ে রাখছি, সেগুলো চেক আউট করে নিও। ওকে।